আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি পার্সোনাল ফাইন্যান্সিং এর উপর একটা ভিডিও করেছিলাম, ওটা ছিল পার্ট 1। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে আপনার পার্ট 2। Why I'm doing this? Because personal finance is very very important in our life. If you don't realize what is this, then a lot of thing can happen in our lifetime. অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি করছি ইয়াং জেনারেশনের জন্য, কারণ তারা যদি এই জিনিসটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে, তাদের চলার পথে কিন্তু আর কোনো বিপদ আসবে বলে আমার মনে হয় না। পার্সোনাল ফাইন্যান্সিং কী জিনিস? পার্সোনাল ফাইন্যান্সিং আগেও আমি এটার ব্যাখ্যা করেছি, সেকেন্ড টাইমে বলছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ম্যানেজিং ইয়োর মানি, কীভাবে আপনার প্ল্যানিং, বাজেটিং, ইনভেস্টিং, এই তিনটা জিনিস নিয়ে আপনার পার্সোনাল ফাইন্যান্সিং আপনাকে বুঝতে হবে। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে টু ক্রিয়েট অ্যান ইমার্জেন্সি ফান্ড, অর ইউ ক্যান টেল ইট লাইক আ আমব্রেলা ফান্ড। সেটা আগেই বলেছিলাম, এই ইমার্জেন্সি ফান্ডটা আপনার কমপক্ষে 6 মাসের জন্য আপনার যে খরচ হয় মাসে, সেই অনুযায়ী আপনার 6 মাসের একটা ইমার্জেন্সি ফান্ড। আর যদি ভালো হয় ওটা 8 মাস করতে পারলে অনেক ভালো। ইটস ডিপেন্ডস অন ইয়োর সিচুয়েশন। আমি আমেরিকার পরিপ্রেক্ষিতে এটা বলছি, কারণ আপনার চলার পথে যদি কোনো দুর্ঘটনা হয় বা আপনি চাকরি হারিয়ে ফেললেন, তখন কিন্তু আপনি ইমার্জেন্সি ফান্ড যদি না থাকে, চলাটা খুব কষ্টদায়ক হয়। এই আমেরিকার পরিপ্রেক্ষিতে বলতে পারি, 6 মাসের যদি একটা ফান্ড থাকে, সেই আপনি কোনো একটা ইমার্জেন্সি হয়ে গেল, আপনার গাড়ি নষ্ট হয়ে গেল, আপনার চাকরি চলে গেল, কিন্তু ওই যে আপনার একটা ইমার্জেন্সি ফান্ড করলেন, ওখান থেকে আপনি খরচ করে আপনি আপনার বিপদটার থেকে উদ্ধার হয়ে আসতে পারবেন। সেই জন্য প্রথমে যেটা হবে ইমার্জেন্সি ফান্ড। এটাতে আগেও বলেছি 20% আপনি যে পেমেন্ট পান, আপনার যে ইনকাম উইকলি, বাই উইকলি অথবা মান্থলি, তার থেকে আপনার 20% ইউ হ্যাভ টু ট্রান্সফার অন দ্যাট অ্যাকাউন্ট। সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে আপনার বাজেটিং। বাজেটিং আমাকে প্রথম করতে হবে কিভাবে, আমার যে ইনকাম সেটার থেকে 20% তো আমি আগেই বলে দিলাম, ওটা বাদ দিতে হবে। তারপরে যে অ্যামাউন্টটা থাকে সেটা আপনার ভালোভাবে একদম ক্যালকুলেট করতে হবে, এমনভাবে যাতে আপনার বাজেটিংটা চমৎকার হয়। এমন কোনো বাজেটিং করবেন না যে আপনার খরচ আপনার ইনকামের থেকে উপরে চলে গেল, তাহলে কিন্তু সেটা বাজেটিং বলে না। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো গিয়ে আপনার ম্যানেজ ইয়োর ডেপ্ট। ডেপ্ট মানি তো আমরা সবাই বুঝি। ডেপ্ট মানি হচ্ছে গিয়ে আপনার যেটা ঋণ বাংলায় যেটা বললে স্পষ্টভাবে সেটা হচ্ছে গিয়ে ঋণ। আমাদের অনেক রকম ঋণ থাকে, যেমন আমাদের বাড়ি কিনলেন আপনি ফাইন্যান্সিং করে, সেটার উপরে একটা ঋণ আছে। আপনি গাড়ি কিনলেন ফাইন্যান্সিং করে, সেটাও একটা ঋণ। তারপরে আপনার বাসার আপনার যাবতীয় ফার্নিচার, বেড, আপনার সোফা, এগুলো আপনি ফাইন্যান্সিং করে কিনলেন, সেটাও আমাদের পার্সোনাল ডেপ্ট। সুতরাং ডেপ্টের আমাদের এই আমেরিকাতে সবারই মোটামুটি অনেক ডেপ্ট আছে। শুনুন, আপনার ডেপ্টটাকে আপনাকে ডেপ্ট ফ্রি হয়ে আসতে হবে। আপনি যদি ডেপ্ট ফ্রি হতে না পারেন আর ওইদিকে সেভিংস করছেন, কিন্তু আপনি অনেক ডেপ্ট আছে, আপনি ওই ডেপ্ট বহন করে চলছেন, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। ফায়দা বলতে এভাবে বলছি, আপনি এদিকে ইন্টারেস্ট রেট আছে, ধরেন ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডে 22%-এর উপরে আছে। আপনি গাড়ি কিনলেন, গাড়িতেও কমপক্ষে 6%-এর উপরে আপনার ইন্টারেস্ট আপনি পে করে যাচ্ছেন। আপনি ফার্নিচার কিনলেন, আপনি সোফা কিনলেন, আপনার যাবতীয় ঘরের আসবাবপত্র যত কিছু আছে সেটার উপরে আমাদের ঋণ আছে। আপনি ওয়াশার কিনলেন, ড্রায়ার কিনলেন, সেগুলো আমরা ফাইন্যান্সিং করে কিনি, সেজন্য সেই ডেপ্টগুলো আছে। সুতরাং ইনভেস্টিংয়ে যাওয়ার আগে অথবা সেভিংসে যাওয়ার আগে আপনাকে ডেপ্ট ফ্রি হতে হবে। ডেপ্ট ফ্রি হলে আপনাকে আগেই বলেছিলাম, সবচেয়ে বড় ইন্টারেস্ট বিয়ারিং যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে আগে আপনার হাত দিতে হবে। আপনি বড় ইন্টারেস্ট রেটগুলি কেন বলছি, কারণ ওইটাই আপনার আসল যে আপনার ইনকামটা, সেটা কিন্তু আলটিমেটলি খেয়ে ফেলছে। ওটা যদি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যদি ওটার থেকে বের হয়ে আসতে পারেন, ওটা যদি পে অফ করে ফেলতে পারেন, তারপরে আপনি সেকেন্ড যে বড় ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টটা আছে, যেমন গাড়ি ধরতে পারি আমরা, সেই গাড়ির পেমেন্টটা আপনি পে অফ করে ফেলবেন। এভাবে থার্ড, ফোর্থ, এভাবে যতগুলি আছে নিচের দিকে ছোট, আপনি সবচেয়ে শেষে আপনি হাত দেবেন আপনার
বাড়ির মর্গেজে। কারণ আমাদের এই আমেরিকাতে ম্যাক্সিমাম আমরা কনভেনশনাল যে মর্গেজ আছে সেটা 30 ইয়ার্স লং। সো 30 ইয়ার্স ধরে আমাদেরকে এটা পে করতে হবে। কিন্তু এই মর্গেজের যে ইন্টারেস্ট রেটটা সেটা সচরাচর অনেক কম হয়, সেটা আমাদের সবচেয়ে শেষে ধরতে হবে। এভাবে যদি আমরা আমাদের ডেট ফ্রি হয়ে আসতে পারি, তাহলে আমরা বলবো আমরা ডেট ফ্রি হয়েছি। তখন আমরা সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে আমরা সেভিংসের দিকে যাব, সেভিংসের দিকে যাব। সেভিংস তো আমি আগে বলেছি যে ইমার্জেন্সি ফান্ড, সেটাকে আমাদের গড়ে উঠাতে হবে। সেটাকে আমাদের কমপক্ষে 6 মাস, পারতপক্ষে 6 মাস, না হলে আরও ভালো হয় 8 মাস, না হলে 8 মান্থ, অথবা আপনার 2 বছরের জন্য। এই যদি আমরা আমাদের ইমার্জেন্সি ফান্ডটা গড়ে ফেলতে পারি, তারপরে আমরা হাত দেব থার্ড, আমরা যেটা হাত দেব সেটা হচ্ছে গিয়ে ইনভেস্টিং। এখন আমি যেটা কথা বলবো, ইনভেস্টিংয়ের উপরে বেশ কিছু কথা বলবো। ইনভেস্টিং কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে। ইনভেস্টিং এমন নয় আমরা যে কোনো একটা জিনিসে ইনভেস্ট করে ফেললাম কিন্তু ওটা আমরা ঠিক মতো ইনভেস্ট করতে পারিনি, সেটা কিন্তু চিন্তা করলে কিন্তু হবে না। আপনার যে জিনিসগুলো ইনভেস্টিংয়ে করব, যে জিনিসের উপর, সেটা অ্যাসেট নাকি লায়াবিলিটি, সেটা কিন্তু আমাদেরকে আগে ভালো করে বুঝে নিতে হবে। তো হোয়াট ইজ অ্যাসেট? অ্যাসেট ইজ সামথিং হুইচ ওয়ান ব্রিংস ইউ মানি। আমাদের অ্যাসেট সেটাই যেটা আমাদের জন্য আমাদেরকে পয়সা আনে। আর হোয়াট ইজ লায়াবিলিটি? লায়াবিলিটি মিনস আমি এমন একটা জিনিস কিনে ফেললাম বা ইনভেস্ট করে ফেললাম যেটা পিছনে আমার প্রচণ্ড খরচ হচ্ছে কিন্তু কোনো মানি আমাকে ব্রিং করছে না, তাহলে কিন্তু আমরা ওইটাকে লায়াবিলিটি বলবো। অনেকে মনে করে যে বাড়ি কেনাটা একটা অ্যাসেট, কিন্তু হ্যাঁ, বাড়ি অ্যাসেট যদি ওই বাড়িটা আপনাকে ইট ব্রিংস ইউ মানি। আর সেই বাড়ি যদি আপনাকে টাকা না আনে, তাহলে ওইটা কিন্তু লায়াবিলিটির মধ্যে পড়ে যায়। তাহলে কি জিনিস হলো? জিনিসটা হলো আপনি যদি একটা বাড়ি কিনছেন থাকার জন্য, তাহলে অ্যাকচুয়ালি দ্যাট ওয়ান ইজ আ লায়াবিলিটি। কিন্তু বাড়িটা যদি আপনি কিনলেন বাট আপনি ওটা রেন্টে দিয়ে দিলেন এবং টেনেন্ট আপনাকে রেন্ট দিচ্ছে, দ্যাট মিনস দ্য অ্যাসেট ইজ ব্রিঙ্গিং মানি, তখন ওই বাড়ি কেনাটা হয়ে গেল আমাদের। ইনভেস্টিংয়ের উপরে কথা বলছিলাম। ইনভেস্টিং কিন্তু ওয়াইজলি করতে হবে। ইফ ইউ ডোন্ট ইনভেস্ট ওয়াইজলি, দেন ইউ উইল বি ইন ভেরি ব্যাড সিচুয়েশন। সো ইনভেস্ট করাটা কিন্তু এত ইজি না। ইনভেস্টিং আপনি একটা কীভাবে করবো? আচ্ছা, ধরেন আপনি ইনভেস্টিং অ্যাকাউন্ট খুললেন যে কোনো ব্রোকারেজ অ্যাকাউন্টে, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে অথবা রথ অ্যাকাউন্ট হতে পারে। এর আগের ভিডিওতে কিন্তু আমি রথকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছি। এখন এই ব্রোকারেজ অ্যাকাউন্টে কিন্তু আপনি ক্যাশ অ্যাকাউন্টও খুলতে পারেন, ওখানে ইনভেস্ট করতে পারেন। কিন্তু প্রবলেম হলো গিয়ে ক্যাশ অ্যাকাউন্টে যদি আপনি কোনো প্রফিট করেন এবং আপনি যদি ট্রেডিং করেন, আপনি ইকুইটিজ, আপনি মিউচুয়াল ফান্ড এগুলি কিনলেন আবার বিক্রি করলেন, যে প্রফিটটা হবে সেটা কিন্তু আপনার বছরের শেষে ওই ব্রোকারেজ ফার্ম আপনাকে ট্যাক্সের জন্য ফাইলিং করার জন্য যে কাগজ পাঠাবে, সুতরাং ওই প্রফিটের উপরে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। ফেডারেল গভর্নমেন্ট IRS আপনাকে ওইটার উপরে ট্যাক্স ধরবে। সেটা আবার দুই ধরনের হয়, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। কোনো একটা ইকুইটিজ বা মিউচুয়াল ফান্ড আপনি কিনলেন কিন্তু ওইটা আপনি 1 বছর হোল্ড করলেন না, এর আগে আপনি প্রফিট পেলেন, আপনি বিক্রি করে দিলেন, তাহলে ওটাকে ধরা হবে শর্ট টার্ম আর করে আপনি লাভ করেছেন। আর যদি কোনো একটা ইকুইটিজ বা আপনি মিউচুয়াল ফান্ড অথবা স্টক আপনি কিনলেন কিন্তু আপনাকে ওটা টোটাল 1 বছর হোল্ড করলেন, তারপরে আপনি যদি বিক্রি করেন, তাহলে ওটাকে বলবে লং টার্ম। লং টার্ম যে ইনভেস্ট করে যেটা প্রফিট হবে সেটার উপরে ট্যাক্সের রেট একটু কম, কিন্তু শর্ট টার্ম যে প্রফিটটা হয় সেটার উপরে ট্যাক্স রেট অনেক বেশি। সেটা আপনাকে বিবেচনায় আনতে হবে। সেই জন্য আমি বলছিলাম ইনভেস্টমেন্ট এত ইজি না। ইনভেস্টমেন্ট আমাদের মতো পাবলিক যারা ইনভেস্টিং একটু কম বুঝি, তাদের জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে রথ IRA। রথ IRAটা হচ্ছে রথ রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। এটা আপনিও ব্রোকারেজ অ্যাকাউন্ট, মানে যে কোনো ব্রোকারেজ ফার্ম অথবা আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাঙ্কগুলো আছে তাদের ইনভেস্টমেন্ট যে সাইট আছে ওখানে গিয়ে আপনি ওপেন করতে পারেন। কিন্তু ওটা আগে ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম ওটা আপনাকে নিজেকেই ওপেন করতে হবে। এবং সবচেয়ে সুবিধা হলো গিয়া দিস রথ IRAটা ইটস এ গিফট ফ্রম
federal government is the best ever gift from the federal government. এটা আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তোমরা এখানে রতে তোমরা ওপেন করো, তোমরা প্রফিট করো, ট্রেডিং আপনি রথের মধ্যেও করা যায়, সেটা আপনি সুইং ট্রেডিং করতে পারবেন। আজকে কিনলেন, আজকে হোল্ড করলেন, আপনি 2 দিন পরে ওটা সেল করে প্রফিট পেলেন, সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। মানে এভরিডে আপনি 10-12টা ট্রেডিং না করে আপনি আজকে কিনলেন, 2 দিন হোল্ড করলেন, তারপরে আবার সেল করলেন, সে এই ধরনের যে ট্রেডিংটা সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। সেভাবে করে করে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্টটা করছেন, বিক্রি করছেন, প্রফিট করছেন, এভাবে কিন্তু এটাকে আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন এবং খুব সহসা খুব দ্রুত গ্রো হবে যদি আপনি এটা করতে পারেন পারফেক্টলি। এবং যেই প্রফিটটা হবে রতে, সেই প্রফিটের উপরে আপনাকে কোনো দিনই কখনো আপনাকে ট্যাক্স পে করতে হবে না, 0 ট্যাক্স অ্যান্ড রথ আইআরএ। এবং রথ আইআরএ খোলার তো ক্রাইটেরিয়াগুলি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, এগুলো যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো আজকে আর উল্লেখ করতে চাচ্ছি না, সেটা আপনারা জানতে চাইলে আবার আমার প্রথম পার্ট 1 ভিডিওটা দেখে নেবেন। আর যেটা হবে রথের মধ্যে আপনার কোনো দিতে আপনি যে যেটা করছেন, কন্ট্রিবিউশনটা করছেন রথে, সেটা আপনি বলেছিলাম আগের ভিডিওতে যে 50 বছরের নিচে হলে $7,000 আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, আর 50 বছরের উপরে হলে আপনি $8,000 কন্ট্রিবিউট করতে পারবেন। সেটা আপনি ভাগে ভাগে যখন যা ইচ্ছা আপনি প্রথম জানুয়ারি 1 তারিখ থেকে আপনার ডিসেম্বর 31 পর্যন্ত এর মধ্যে দিলেই হবে। এরপরও কিন্তু আপনাকে সুযোগ দেয়, আপনি যদি ডিসেম্বর 31-এর মধ্যে আপনি পুরাটা যদি কমপ্লিট করতে না পারেন, যে আপনার কন্ট্রিবিউশন $7,000 or $8,000, সেটা কিন্তু আবার আপনাকে আইআরএস বলছে যে ঠিক আছে, ট্যাক্স ফাইলিংয়ের যে লাস্ট ডেট আপনার এপ্রিলের 17, ওই তারিখটাতেও আপনাকে, ওই তারিখের মধ্যেও আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলেও আপনি পারবেন। রথটা কেন ইম্পর্ট্যান্ট? যেহেতু আমরা এই ট্যাক্স দিতে চাই না। ট্যাক্স দেওয়াটা তো আপনার যদি ইনকাম বেশি হয় আপনার ট্যাক্স রেটও হাই, আপনার যদি ইনকাম কম, আপনার ইয়ারলি ইনকাম যদি কম, তা আপনার ট্যাক্স রেটটা একটু কম। সুতরাং এই ট্যাক্স দিলে আপনি যে ট্রেডিং করে যে প্রফিটটা করছেন সেতে কিন্তু আপনি খুব একটা লাভবান হবেন না, এটা আমাদের মনে রাখতে হবে। আমি কিন্তু ঘুরে ঘুরে রথ আইআরএর অ্যাকাউন্টের কথাই বলছি, কারণ এইটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি। যারা ইয়াং, সদ্য গ্র্যাজুয়েট হয়েছে, মাস্টার্স পাস করে বের হয়েছে এবং চাকরিতে ঢুকছে, তাদের জন্য রথ আইআরএটা এত ইম্পর্টেন্ট। কারণ যত তাড়াতাড়ি, যত আর্লি রথ আইআরএ ওপেন করা যায় ততই আমাদের জন্য মঙ্গল। কারণ রথের এটা একটা বারে বারে বলছি, এটা কিন্তু একটা বেস্ট গিফট ফ্রম দ্য ফেডারেল গভর্নমেন্ট। এটাকে সময় দিতে হবে, সুতরাং যত আর্লি করা যায় আপনি এই 20 বছর 30 বছর যদি এটাকে সময় দেন এবং আপনি যদি ট্রেডিংও করেন, সুইং ট্রেডিং, এবং আপনি যদি কন্ট্রিবিউট করে যান কনসিস্টেন্টলি, তাহলে কিন্তু এটা এক্সপোনেনশিয়াল হারে উপরের দিকে উঠতে থাকে। সেটা আমাদের সবাই বুঝবেন আশা করি। প্যারেন্টসদেরকে বিশেষ করে বলছি, আপনাদের যারা ছেলেমেয়েরা আছে খুব সহসাই তারা আর্ন ইনকামের দিকে যাচ্ছে। আর্ন ইনকাম কি সেটাও আমি আগের ভিডিওতে বলেছি, তাদেরকে যদি আপনারা একটু বুঝাতে পারেন সবার জন্যই মঙ্গলজনক। খোদা হাফেজ। আজকের মতো এখানে শেষ করছি, এর উপরে আমি আবার আরেকটা ভিডিও করব। এটা সাবজেক্টটা কিন্তু বেশ ভাস্ট, এত শর্ট করে বলা